আমি সঞ্জয় কর্মকার, সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন ও আলোচ্য বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় 21শে জুলাইয়ের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চ্যাটার্জির কমিশনের রিপোর্ট প্রকাশ করলেন এবং পেশ করলেন। তিনি বললেন যে এই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করা যায় অথবা কোনো বিশেষ সভাতেও এটা প্রকাশ করা যেতে পারত বা নবান্নে প্রকাশ করা যেতে পারত, কিন্তু যেহেতু বিধানসভা চালু রয়েছে তাই তিনি বিধানসভায় এই রিপোর্টটি পেশ করলেন। তিনি এও বললেন যে এই রিপোর্টটি মমতা ব্যানার্জি গভর্নমেন্টের বা সরকারের আমলে পেশ হয়েছিল, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রিপোর্টটি পেশ করেননি বা জনসমক্ষে আনেননি বা কাউকে জানাননি। 21শে জুলাইয়ের যে ঘটনার তদন্ত নিয়ে যে কমিশন গঠন করেছিলেন মমতা ব্যানার্জি, মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে, সেই রিপোর্ট মমতা ব্যানার্জির সরকারের আমলেই পেশ হয়েছিল সরকারের কাছে, এবং শুধু তাই নয়, সেখানে বেশ কিছু সুপারিশও ছিল যা চ্যাটার্জি কমিশন সরকারকে জানিয়েছিল। কিন্তু বাংলার জনগণ বা আপামর বাঙালি জানতে পারেনি তদন্ত কমিশন বসলেও কি তার সুপারিশ ছিল বা কি ঘটেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন যে চ্যাটার্জি কমিশন সেই সময় রিপোর্টে জানিয়েছে যে 44 জন সাক্ষী দিয়েছিল তাদের কাছে, তার মধ্যে প্রয়াত মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন। কিন্তু খুব রহস্যজনকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিছুই জিজ্ঞেস করা হয়নি, তাকে সাক্ষীর জন্য ডাকা হয়নি, এবং সর্বোপরি একথা বলাই যায় যে তিনি সভামঞ্চে দাঁড়িয়ে হাত পা নেড়ে চিৎকার করে যে কথা বলেন বা যে বিদ্রোহ ঘোষণা করেন এই ঘটনার বিরুদ্ধে, যে তাকে মারা হয়েছে, তাকে হত্যার চেষ্টা হয়েছিল, তাকে মারার চেষ্টা করা হয়েছিল, কংগ্রেস কর্মীদের মারা হয়েছিল, সেটা কে করেছিল, কারা করেছিল, কেন করেছিল, সেসব নিয়ে তিনি স্পিক নট ছিলেন কমিশনের সামনে। অর্থাৎ কমিশনের কাছে তিনি কোনো সাক্ষ্য দিতে যাননি বা কমিশনও তাকে ডাকেনি। কেন কমিশন ডাকেনি? সেই সময় তো তিনি বিরোধী নেত্রী ছিলেন, তিনি তো মুখ্যমন্ত্রী ছিলেন না। তার আন্দোলনের ফলেই তো এই 13টা তাজা প্রাণ রাজপথে লুটিয়ে পড়েছিল, তাদের প্রাণ গিয়েছিল। তা মমতা ব্যানার্জিকে কেন ডাকা হলো না? চ্যাটার্জি কমিশন মমতা ব্যানার্জিকে কেন ডাকলেন না? শুধু তাই নয়, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৃণমূলের বিরোধী নেতা পঙ্কজ ব্যানার্জি তিনিও সাক্ষী দিতে অস্বীকার করেন। তিনি বলেন যে আমি সাক্ষী দিতে যাব না। কি অদ্ভুত ব্যাপার! অথচ তৃণমূলের 21শে জুলাই এই গুলি চালনার প্রতিবাদেই অনুষ্ঠিত হয় এবং সংগঠিত হয়। অদ্ভুত ব্যাপার। তিনি পঙ্কজ ব্যানার্জি বলেছেন আমার একটা স্টেটমেন্ট আছে, আমি একটা সংবাদপত্র স্টেটমেন্ট দিয়েছি, সেটা ইংলিশে বা ইংরেজিতে লিপিবদ্ধ আছে, সেটা দেখলেই হবে। যাই হোক, চ্যাটার্জি কমিশন এও জানিয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বা সরকারের তরফ থেকে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করা হয়নি। কেন করা হয়নি তাও অদ্ভুত ব্যাপার, তাও জানা যায়নি। এবং তদন্তের স্বার্থে বা তদন্ত সম্পূর্ণ করতে বা একটা সিদ্ধান্তে আসতে যে নথিপত্রগুলো দরকার, যে কাগজপত্রগুলো দরকার, সেগুলো
চ্যাটার্জি কমিশনকে সরবরাহ করেনি সরকারের তরফ থেকে, বরং কোথায় গেল সেই কাগজ, কোথায় গেল সেই নথিপত্র, তা নিয়েই প্রশ্ন তুলেছে চ্যাটার্জি কমিশন। অদ্ভুত না? মমতা ব্যানার্জি কি এই শহীদ পরিবারদের সম্মান দিতে প্রকৃতভাবে চাইতেন, নাকি এই শহীদ পরিবারদের ব্যবহার করেই, তাদের শহীদ বেদিতে চড়েই তিনি মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, সরকার গঠন করতে চেয়েছিলেন? সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকে। এছাড়াও সবথেকে বড় ব্যাপার যে চ্যাটার্জি কমিশন সুপারিশ করেছিল এই পরিবার যারা নিহত হয়েছে তাদেরকে 25 লক্ষ টাকা করে প্রদান করা হোক, এবং যারা আহত হয়েছে সেই পরিবারগুলোকে 2 লক্ষ টাকা করে প্রদান করা হোক সরকারের তরফ থেকে। অদ্ভুত ব্যাপার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কমিশনের রিপোর্ট তো প্রকাশ করেননি, উল্টে এই যারা আহত হয়েছে তাদের এবং যারা নিহত হয়েছে চ্যাটার্জি কমিশনের সেই সুপারিশকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন। উপেক্ষা করে যারা আহত হয়েছেন তাদের পরিবারকে মাত্র 15,000 টাকা দিয়েছেন। আচ্ছা, 15,000 টাকা কেবলমাত্র? 2 লক্ষ টাকার পরিবর্তে অন্তত 50,000 টাকা তো দেওয়া যেতেই পারত। তিনি যারা নিহত হয়েছে তাদের 2 লক্ষ টাকা করে দিয়েছেন। 25 লক্ষ টাকার যেখানে সুপারিশ হয়েছে সেখানে মাত্র 2 লক্ষ টাকা। আচ্ছা, 10 লক্ষ টাকা তো দেওয়াই যেতে পারত, তাই না? সেটাও মুখ্যমন্ত্রী দেননি। তাহলে শহীদ পরিবারগুলোকে কতটা অবহেলা, উপেক্ষা, অপমান করেছেন, এবং কিভাবে একটা তারই গঠিত কমিশন, বিচারপতির, প্রাক্তন বিচারপতির, অবসরপ্রাপ্ত বিচারপতির সুপারিশকে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, উপেক্ষা করেছেন। চোলাই খেয়ে মরলেও 2 লক্ষ টাকা, আর রাজপথে আন্দোলন করতে করতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে লুটিয়ে পড়া মানুষগুলোর জন্য 2 লক্ষ টাকা। অর্থাৎ শহীদের জন্য 2 লক্ষ টাকা, চোলাই খেয়ে মরলেও 2 লক্ষ টাকা। অদ্ভুত, তাই না? মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবেই শহীদ পরিবারদের সম্মান জানিয়েছেন, এবং প্রতি বছর সভা করে মঞ্চে দাঁড়িয়ে হাত পা নেড়ে উত্তেজিত হয়ে কত কথাই না বলেছেন সিপিএমের বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে। অথচ অভিযোগের আঙুল বা ইঙ্গিত যার দিকে, সেই মনীশ গুপ্তকে তিনি পুরস্কৃত করেছেন, বিদ্যুৎ মন্ত্রী করেছেন, রাজ্যসভার সাংসদ করেছেন, জেলা সভাপতিত্ব দিয়েছেন। মনীশ গুপ্ত কি বুঝতে পেরেছিলেন যে অভিযোগের তীরটা তার দিকেই আসছে? তাই তিনি তাড়াতাড়ি তৃণমূলের সব পদ থেকে পদত্যাগ করে মুক্তি নিয়ে নিলেন। তার পদত্যাগে বা তার চলে যাওয়াতে তো মমতা ব্যানার্জি কিছু বললেন না, কোনো সুর চড়ালেন না, কোনো রাগ করলেন না। আচ্ছা, আরেকটা প্রশ্ন জাগে, 2011 সালে হঠাৎ করে মনীশ গুপ্ত বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হয়ে গেলেন কেন? এবং মমতা ব্যানার্জিও বা তাকে সাদরে গ্রহণ করলেন কেন? মনে পড়ে 2011 সালে মনীশ গুপ্ত হঠাৎ করে সাংবাদিক করে সম্মেলন করে জানালেন যে তিনি সংবাদ মাধ্যমে জানা গেল তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, মমতা ব্যানার্জির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে চলেছেন। হঠাৎ তৃণমূলের কেন প্রার্থী হতে চাইলেন? অদ্ভুত লাগে না? তিনি সিপিএমেরও তো প্রার্থী হতে পারতেন, কিন্তু তিনি তো তা হননি। যাই হোক, প্রশ্নগুলো থেকেই যায়, একই সূত্রে গাঁথা সব প্রশ্ন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এই সুপারিশের তিনি মর্যাদা দেবেন, এবং যেসব পরিবার নিহত হয়েছে তারা যদি চান তারা সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আবেদন করতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী তার ত্রাণ তহবিল থেকে
এই সব নিহত পরিবারকে 25 লক্ষ টাকা করে দেবেন এবং আহত পরিবারদের 2 লক্ষ টাকা করে দেবেন, তিনি তা জানিয়েছেন। তবে অবশ্যই সরকারের কাছে আবেদন করতে হবে, সরকারের কাছে বলতে হবে এবং সরকারের কাছে আসতে হবে। মাননীয় শুভেন্দু অধিকারী একথাও বলেছেন যে 21শে জুলাইয়ের দিনটিকে ব্যবহার করে এই একটি সরকার গঠিত হলো এবং সরকারের নেতৃত্বে যিনি প্রধান হলেন তিনি কত কী করলেন, কত কী করে নিলেন, অথচ শহীদ পরিবারগুলোকে চরম অবহেলা করলেন উদাসীনভাবে। শহীদ পরিবারগুলোকে, আহত পরিবারগুলোকে তেমনভাবে কিছু দিলেন না। আচ্ছা, মমতা ব্যানার্জি কপিল সিব্বলকে কত টাকা দিয়েছেন সরকারের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করার জন্য? আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক মনু সিংভিকে কত টাকা দিয়েছেন সরকারের মামলা লড়ার জন্য, সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য? কোটি 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 টাকা। তখন তার সরকারের থেকে, কোষাগার থেকে টাকা বেরিয়েছে, কিন্তু নিহত বা আহত পরিবারদের জন্য তার সরকারের কোষাগার থেকে টাকা বার হয়নি। আচ্ছা, তৃণমূলের এখন তো কত কোটি কোটি টাকা জানা যাচ্ছে, ফান্ডে কত কোটি কোটি টাকা, যেগুলো ইডি সিজ করেছে, সরকার সিজ করেছে, জানিয়ে মামলা লড়ছে তৃণমূল। কালীঘাট তৃণমূল নাকি খালিঘাট তৃণমূল, যাই হোক, কালীঘাট তৃণমূল এখন খালিঘাট তৃণমূল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, তারা লড়াই করছে। এই এত কোটি কোটি টাকা থেকেও তো, তৃণমূলের ফান্ডের থেকেও তো এই শহীদ পরিবারদের টাকা দেওয়া যেতে পারত, দেওয়া যেত, কিন্তু সে কথা কেউ বলেনি। যাই হোক, কাকলি ঘোষ দস্তিদার অন্তত একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি মাননীয় শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন যে 21শে জুলাই নিয়ে যে তদন্ত হয়েছে তা তদন্ত হয়নি, প্রকৃত তদন্ত হয়নি, প্রহসন হয়েছে, প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা হয়েছে। নতুন করে তদন্ত হোক এবং 21শে জুলাইয়ের ফাইল খোলা হোক। আবার নিশ্চয়ই 21শে জুলাইয়ের ফাইল খোলা হবে, কিন্তু সেই সঙ্গে এটাও জানা যাচ্ছে যে সেই সময় সরকার কমিশনকে প্রকৃত কাগজপত্র বা নথিপত্র সরবরাহ করেনি, যার থেকে তদন্তে একটা সিদ্ধান্তে আসা যেতে পারে। এমনকি এটাও তদন্ত কমিশনে জানা যাচ্ছে যে সেই সময় দপ্তর থেকে নাকি অনেক গুরুত্বপূর্ণ কাগজ অদৃশ্য হয়ে গেছে বা উধাও হয়ে গেছে। সেই কাগজগুলো কোথায় গেল বা সেই নথিপত্রগুলো কোথায় গেল তা জানা যাচ্ছে না বা কেউ বলতেও পারছে না। অর্থাৎ নথি তো সরবরাহ করা হয়নি, উল্টে গুরুত্বপূর্ণ নথি সেগুলো উধাও হয়ে গেছে বা সেগুলো হাফিজ হয়ে গেছে। অর্থাৎ কি চেয়েছিল এই সরকার? শহীদদের পরিবারের শহীদ বেদিতে চেপে একটা সরকারের মাথায় বসা, আর 21শে জুলাই ঘটা করে করে অনেক উঁচু মঞ্চে থেকে হাত নেড়ে, পা নেড়ে, লাফিয়ে, গলার শির ফুলিয়ে চিৎকার করে কত কথা বলা বামফ্রন্টের বিরুদ্ধে আর বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, আর শহীদদের প্রতি কত কুম্ভের আশ্রু। অথচ চ্যাটার্জি কমিশন যখন সুপারিশ করলো তাদেরকে ওই 2 লক্ষ টাকা আর 15,000 টাকার মধ্যেই সীমাবদ্ধ রেখে তাদের কাজ সেরে নিল। কি আর বলা যাবে। যাই হোক, এখনকার প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আগামীকাল 21শে জুলাই চারিদিকে বিভিন্ন ভাগে ভাগে তৃণমূল তারা শহীদ তর্পণ করবে। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এনসিপিআই তৃণমূল, এরকম সব বিভিন্ন জায়গায় কংগ্রেস, সবাই তারা করবে শহীদ তর্পণ। হোক শহীদ তর্পণ শহীদদের উদ্দেশ্যে, এ নিয়ে কারো কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই।
বা কোনো অভিযোগও নেই। চলুক শহীদ তর্পণ আগামী দিন, এই কথা বলে এবং শহীদদের প্রণাম জানিয়ে আহতদের পরিবারবর্গকে আমার সমবেদনা জানিয়ে অবশ্যই এই প্রতিবেদন শেষ করছি। নমস্কার।